দর্শক, দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ ভাবনা টকশোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের বাংলাদেশে আজ আমাদের বিষয় নতুন প্রজন্মের ভোটাধিকার ও রাজনীতি। এ বিষয়ে আমরা কথা বলার জন্য দুজন অতিথিকে স্টুডিওতে স্বাগত জানিয়েছি। আমার বাম পাশে রয়েছেন মনিরাজ শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরে আছেন সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্য। দুজনকে স্বাগত জানাচ্ছি। সাকিব আনোয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের যে বিষয় নতুন প্রজন্মের ভোটাধিকার ও রাজনীতি। বাংলাদেশে গত ৩৬ জুলাই বা ৫ আগস্টের পরে যে নতুন বাংলাদেশকে আমরা দেখছি, সেখানে তরুণ প্রজন্মের একটা বড় অংশগ্রহণ এবং বড় ভূমিকা ছিল। শুধুমাত্র সেই আন্দোলনেই নয়, ধরেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করবে তার একটা বড় জনগোষ্ঠী তরুণ। আমাদের যারা আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করবে এবং ভোট প্রয়োগের মাধ্যমে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে বা যারা দেশকে চালাবে, সেই ভোটের যারা অধিকার নিয়ে ভোট দিবে তার একটা বড় অংশ বা 3 ভাগের 1 ভাগ অংশ তরুণ। এই তরুণরা আগামীতে রাজনীতি কিভাবে দেখতে চায় এবং ভোটের মাঠে তাদের অবদান কি হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচককে। 5 আগস্টে বা তার আগে জুলাই অভ্যুত্থান যেটা আমরা বলি, এরপরে তরুণ প্রজন্মকে নিয়েই আসলে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছিল বললে ভুল হবে। এখনও সেই প্রত্যাশার জায়গাটা আছে এবং সেই প্রত্যাশার জায়গাটা দেশের মানুষ, রাজনৈতিক দল যেই বলে না কেন, যত স্টেক হোল্ডার আছে আসলে, তো সবাই সেই প্রত্যাশার জায়গাটা রাখতে চায়। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এই তরুণ প্রজন্মের মধ্যে যে একটা বিভাজনের যে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা আবার নতুন করে বাংলাদেশকে আসলে ভাবতে বাধ্য করছে। এর মধ্যে যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, সেই প্রত্যাশার জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় আসলে যেভাবে আমরা আসলে চেয়েছিলাম ঠিক সেভাবে যাচ্ছে না। বিশেষ করে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, আমার সহ আলোচক এনসিপির তিনি নেত্রী, এই দলের প্রতি তো আমাদের সবারই প্রত্যাশা ছিল। ইনফ্যাক্ট এই দলটাকে তো আমরা ধারণ করি, কারণ জুলাই অভ্যুত্থানকে আপনি এখন বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে কিছুটা যে জুলাই অভ্যুত্থানের কিছু মালিকানা দাবির মতো একটা জায়গা চলে এসছে। কিন্তু তারপরেও আমরা তো জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, কারণ সেটার স্টেক হোল্ডার তো আমরাও ছিলাম। সেই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে, যে শক্তির জন্ম হয়েছে, তার সেটাকেও তো আমরা ধারণ করি। এখন সেই তারা যখন কোনো জায়গায় কোনো কিছু ভুল করবে, তখন আসলে সেটা ধরিয়ে দেওয়ার ব্যাপারটাও যেমন আছে, পাশাপাশি তাদের কাছে যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার জায়গাতে যখন আমরা হোঁচট খাই, তখন আসলে আমাদের ভেতরে নানান প্রশ্ন তৈরি হয়, অনেক সময় ক্ষোভও তৈরি হয়। আসলে কিছু কিছু জায়গায় এমন কিছু বক্তব্য চলে এসছে এই তরুণ প্রজন্মের কাছ থেকে, কিংবা বিশেষভাবে বলতে গেলে যদি আমরা এনসিপির কথা বলি, তাদের কাছ থেকে, সেগুলো আসলে অনেক ক্ষেত্রেই বিভাজনের জায়গাটাকে আরও স্পষ্ট করে তুলেছে। যেমন ধরেন, আমরা এরকম বক্তব্য শুনেছি, কে বলেছেন সেটা বলছে না, কিন্তু নিশ্চয়ই আমরা সবাই জানি যে রাজনীতিবিদরা গত 36 বছরে কিছু করতে পারে নাই বলে আমরা 36 দিনে তাদের ভাষায় দেশ স্বাধীন করে ফেলেছি, কিংবা নতুন করে ওই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা সম্ভব হয়েছে এই 36 দিনে। কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, তারপরে এই 15.5 বছরে যদি আসলে লড়াইটা না হইতো, হঠাৎ করে জুন মাসে এসে আপনি লড়াই শুরু করলেন, জুলাই অভ্যুত্থান, জুলাই আগস্টে এসে 5 তারিখে আপনি সাকসেসফুলি এই ফ্যাসিজম মুক্ত করলেন, এটা তো আসলে সম্ভব হইতো না। কিন্তু ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা যারা গত রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর বিরোধী দলগুলো সংগ্রাম করেছে, এটা সত্যি, এটা নিয়ে কারোই কোনো কনফিউশন নাই। কিন্তু জুলাইতে তো আওয়ামী লীগকে এবং ওই শক্তিকে হটানোর জন্য সবাই এক ছিল। তাহলে বিভাজনটা তৈরি হলো কোথায়? বিভাজনটা কি আন্দোলনের সময় তো বিভাজন তৈরি হয় না। আন্দোলনের সময় 2টা পক্ষ, একটা সরকার পক্ষ এবং তাদের বিরোধীতে যারা আন্দোলন করেছে। তাহলে আমি এই 8 মাস বা 9 মাস পরে এসে আমার বিভাজনটা তৈরি হলো আসলে কোন ভিত্তিতে, বা আপনি সেই পয়েন্টগুলো কিভাবে বলবেন যে এই কারণে বিভাজনটা তৈরি হয়েছে? যদি এই যে কথাটা আমি বলছিলাম, আপনি যদি এটা বলেন যে গত 36 বছর বাদই দিলাম, বক্তব্যটা এসেছে যে 36 বছরে ফেল করছেন বলে আমরা 36 দিনে এই ফ্যাসিবাদ মুক্ত করেছি। এখন তার 36 বাদ দিলাম, ওই 36-এর মধ্যে তো এই 15.5 আছে। তার এই 15.5 বছরের লড়াইকে তো আপনি অস্বীকার করছেন, কিংবা তাদেরকে আপনি হিউমিলিয়েট করছেন, ছোট করে দেখছেন ওই লড়াইটাকে। এমন বক্তব্যতে এসছে যে ধান ক্ষেত থেকে এখন সরাসরি টেম্পু স্ট্যান্ডে চলে এসছে। আপনি টেম্পু স্ট্যান্ডের সমালোচনা করেন, ওটা আমরাও করছি, কিন্তু আপনি ধান খেতে
ওই ব্যক্তি যদি ধান খেতে থেকে থাকে তাহলে সেটাকে সম্মান করতে হবে আপনার। ও ধান খেতে কেন ছিল? ধান খেতে তো সবাইকে থাকতে হয় নাই। ও ধান খেতে এই কারণেই ছিল কারণ ও ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে তার লড়াইটা জারি রেখেছিল, সরকারের বিরুদ্ধে সে থ্রেট ছিল। এই কারণেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করে তাকে বাড়ি ছাড়া করা হয়েছিল, হাসিনা করছিল, হাসিনার গভর্নমেন্ট করছিল। এই কারণেই তো তাকে ধান খেতে যাইতে হয়েছে। তো আপনি যদি ওইটাকে সম্মান না করেন, বরং ওইটাকে আপনি ছোট করে দেখেন, যদি অবজ্ঞা করে এটা বলেন যে ও ধান খেতে ছিল, ভাই ও ধান খেতে ছিল, এটাকে জন্য সম্মান করতে হবে। এখন যখন আপনি এই কথাগুলো বলবেন তখন বিভাজনের জায়গাটা আসলে আপনি এখান থেকে শুরু করছেন। সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা, মানে ওই যে আমরা বলতাম না যে আওয়ামী লীগের একটা মেশিন আছে, যে মেশিনের একদিক দিয়ে আপনি যদি রাজাকারও ঢুকাই দেন তাহলে ওই পাশ দিয়ে আপনার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বের হয়। তো এখন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আপনি কোনো একটা নির্দিষ্ট অংশের সাথে যদি যুক্ত হন তাহলে আপনি যাই করেন না কেন, আপনি জুলাই অভ্যুত্থানের ধারক, আপনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন। কিন্তু আপনি যদি ওইখানে ওই সংস্পর্শে যদি আপনি না থাকেন তাহলে আলটিমেটলি আপনি জুলাই অভ্যুত্থান থেকে খারিজ হয়ে যাচ্ছেন। এই যে বিভাজনের জায়গাটা তো অনেক বড় একটা বিভাজনের জায়গা তৈরি করে ফেলেছে, যে আপনাকে এই দাবি করতে হয় যে আমি জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানে আমার ন্যূনতম অবদান আছে, অন্তত আমি সমর্থন করি, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা জায়গাতে থাকতে হবে, আদারওয়াইজ আপনি খারিজ হয়ে যাবেন। আবার আপনি যদি সেখানে থাকেন তাহলে সুবিধাটা হচ্ছে আপনি ধরেন মানে পুরো সময়টাতে, বা আপনি ধরেন যে স্বৈরাচার হাসিনার 15.5 বছরের যে শাসন আমল, সেই সময়টাতে আপনি ধরেন বিদেশে ছিলেন। এরপর যখন 5 আগস্ট হাসিনা চলে গেল, পালাই গেল, এরপর তো দেশ নিরাপদ, আপনি নিরাপদ দেশে ফিরে আসছেন। আসার পরে আপনি নতুন এই মেশিনে ঢুকলেন, ফলে আপনি চেতনা নিয়ে বের হইলেন, নতুন চেতনা বা এই স্পিরিট, যেটাকে এখন স্পিরিট বলা হচ্ছে। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এখন হচ্ছে এটা জুলাই অভ্যুত্থানের জুলাই স্পিরিট। বিষয়টা আমি একটু বলি যে বিষয়টা যদি এরকমই হয়, ধরেন আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজ এ জার্নালিস্ট, আমি একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট হিসেবে আমি এখানে ছিলাম। এখন আমাকে যদি 8 থেকে 9 মাস পর এসে আবার প্রমাণ দিতে হয় যে আমি এই আন্দোলন ছিলাম, এই দেখো আমার ছবি, এই দেখো আমার ভিডিও, এই দেখো আমার ফুটেজ, তাহলে কি আমরা সেই একই পুরনো জায়গাতেই ফিরছি? না, সেটাই তো বলছি যে ধরেন আপনি পরিষ্কারভাবে দেখছেন একজন, ধরেন আমি যেটা বলছিলাম যে একজন বিদেশে ছিলেন, তার অবদান কি ছিল, উনি প্রোফাইল পিকচার লাল করছিলেন, তো প্রোফাইল পিকচার তো ইরের জায়গারও লাল করছিল, আপনি তাকে তো এখন হত্যা মামলার আসামি বানাইছেন। তো এই কারণে আপনার বিভাজনের জায়গাটা আসলে কেউ কেউ পলিটিক্যালি বিষয়টাকে, মানে এই জুলাই অভ্যুত্থানকেও পলিটিক্যালি ব্যবহার করতে গিয়ে এই জিনিসটাকেও মানে বিভাজনের একটা পথ হিসেবে তৈরি করে ফেলছে। এই জায়গাটা আসলে অ্যালার্মিং, কারণ এটা আসলে আজ থেকে 15 বছর 20 বছর পরে আসলে ওই যে আমরা স্বাধীনতার চেতনা যেটা আসলে এখন মানুষের কাছে বিষিয়ে তুলেছিল হাসিনার লাস্ট 15.5 বছরের রেজিম, ঠিক একই রকমই জুলাই স্পিরিটও একটা সময় গিয়ে মানুষের জন্য বিষিয়ে ওঠার মতো কোনো বিষয় হয়ে দাঁড়ায় কিনা, এটা নিয়ে আসলে এখন আমরা শঙ্কায় আছি। সাকিব আনোয়ার, আপনার কাছে আবারও ফিরবো, একটু যেতে চাই মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, আপনার কাছে। মনিরা শারমিন, যে বিষয়টা আমরা যে বিভক্তির কথা বলছিলাম, আপনার কাছে আমি এই বিষয়টা নিয়েই আসতে চাই। আপনারা জুলাই আন্দোলনের একটা স্টেক হোল্ডার, অনেকগুলো রাজনৈতিক দল, সাধারণ মানুষ, আমজনতা বলতে আমরা যা বুঝি, প্রত্যেকেই জুলাই আন্দোলনে ইনভলভ ছিল। যারা শহীদ হয়েছে তাদের মধ্যে আপনি দেখবেন যে রাজনৈতিক দলের নেতাকর্মীর চাইতে অনেক বেশি সাধারণ মানুষ। এনসিপি, আপনারা যখন একটা রাজনৈতিক দলে পরিণত হলেন, এইটা কি আপনাদের সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিল, নাকি এই রাজনৈতিক দল আপনারা আরও জনগণের কাছে যেতে পারবেন? কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আর আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখুন, আমার যেটা মনে হয় যে আমি যদি বলি 1952 সাল থেকে শুরু করে যতবার আসলে বিভিন্ন রকম আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে এবং বড় অভ্যুত্থান হয়েছে, আমরা যদি বলি 90 পর্যন্ত, তাহলে প্রত্যেকবার ছাত্ররা এবং ছাত্র জনতার কথাই বলছি, যে ছাত্র জনতার মাধ্যমে আসলে এই অভ্যুত্থান সফল হয়েছে, সেই ছাত্র জনতা বারবার তারা রাস্তায় নেমেছে, তারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে, একটা সরকারের হাতে ক্ষমতা দিয়েছে। রাজনীতি যেই সব আসলে বিদ্যমান রাজনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তারা আসলে আন্দোলনের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে চ্যালেঞ্জ করেছে,
এবং তারপরে বিভিন্নভাবে দেখা গেছে যে তারা আবার পড়ার টেবিলে চলে গেছে, কিন্তু যে বিদ্যমান কাঠামো, সেই কাঠামোর মধ্যে সেই রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা দিয়ে গেছে, দিয়ে তারা পড়াশোনায় ফিরে গেছে। তো এবার যেটা ব্যতিক্রম হয়েছে সেটা হচ্ছে যে যেই অভ্যুত্থানকারী ফোর্স, হয়তো অভ্যুত্থানকারী ফোর্স বলতে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটা সিঙ্গেল ব্যানারে সবাই এসছে, এর জন্য কিন্তু অভ্যুত্থানটা সফল হয়েছে। এখানে আসলে আমরা কখনোই, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি কখনো আসলে এইটা দাবি করি নাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একমাত্র স্টেক হোল্ডার, এবং এখানে আসলে অন্যান্য রাজনৈতিক, যেটা আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন এবং খুবই সত্য একটা কথা, সেটা হচ্ছে রাজনৈতিক দলের আপনি দেখবেন না যে কোনো বড় নেতা তারা আসলে এখানে শহীদ হয়েছে, অথবা অবশ্যই তারা রিস্ক নিয়েছে। আমি যদি তাদের জার্নিটার কথা বলি, গত 16 বছরে তারা যে জার্নির মধ্যে দিয়ে গেছে, গুম খুম হত্যা মামলা, এবং তারা তো আসলে থাকতেও পারেনি নিজেদের বাড়িতে, তাদের সেই সংগ্রামের এবং তাদের সেই স্ট্রাগলের প্রতি সম্মান রেখেও যদি আমি বলি, তারপরেও একদম আপনি দেখবেন যে এই অভ্যুত্থানে আসলে শ্রমিক কতজন মারা গেছে, এই আন্দোলনে বাসের হেল্পার তারা কিন্তু ছিল এবং তারা শহীদ হয়েছেন। এবং এই আন্দোলনে একদম আমি যদি বলি যে সেলুনে কাজ করার মানুষ থেকে শুরু করে একদম ছাত্ররা শুরু করে যে কিনা বাসায় বলে এসছে যে আমি প্রাইভেট পড়তে যাব, সে তারপর দোকানে তাদের বইটা রেখে সে আন্দোলনে এসছে। সুতরাং সেই জায়গা থেকে এইটা একটা খুবই অর্গানিক মুভমেন্ট। তো এখানে হলো সত্যিকার অর্থে যে যে স্ট্রাগলগুলো আমরা গত 15 বছর দেখেছি, এবং আমরা যারা এনসিপিতে এসেছি, এনসিপি গঠনের আগে জাতীয় নাগরিক কমিটি আমরা গঠন করেছি, এবং আমাদেরও কিন্তু আসলে ছাত্র নেতা হিসেবে একটা বড় স্ট্রাগল আছে। আমরা গত 15 বছরের আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেটার মধ্যে কিন্তু আমরা নিপীড়নের শিকার হয়েছি। এবং এই এনসিপিতে বলেন যে যারা আসলে এসছে, তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেটা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কিন্তু পরীক্ষিত নেতৃত্ব। তারা এই গত 15 বছরে তাদেরও কিন্তু একটা জার্নি আছে, তাদেরও একটা স্ট্রাগলিং পিরিয়ড আছে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা নেতৃত্বগুলো যখন আমরা সিলেক্ট করেছি বা আমরা যখন একত্র হয়েছি, সেই জায়গা থেকে কিন্তু আমরা সেভাবে করে একত্র হওয়ার চেষ্টা করেছি। নানান মত, নানান পথের মানুষজন একসাথে হয়েছি। দেখুন, এখানে যদি আমি বিভাজনের কথা বলি, এখানে আসলে কি গত 15 বছরে আমাদের যে অভ্যস্ততা, সেটা হচ্ছে আমরা একটা কথা শুনেছি, একজনের থেকে শুনেছি কমন, এবং এক ধরনের কথা শুনেছি, ভিন্ন মতকে এখানে কোনো স্পেসই দেওয়া হয় নাই। এবং আমরা ভিন্ন মতের কারণে যা দেখেছি, আমরা মুস্তাককে হত্যা হতে দেখেছি, তারপরে আমরা আবরার ফাহাদকে হারিয়েছি। সুতরাং এই জায়গায় ভিন্ন মতের কোনো স্পেস ছিল না। এখন যখন অনেক ভিন্ন মত, এইটাকে কিন্তু আমরা খুবই স্বাভাবিকভাবে দেখি, এবং এই ভিন্ন মতের জন্যই তো এই স্ট্রাগলটা। এই গত 15 বছরে আমার কথাটা আমি বলতে পারছি না, আমার কথাটা হয়তো আপনার পক্ষে যাবে না, কিন্তু আমার কথাটা তো আপনার শুনতে হবে, এবং আমার কথাটা শোনানোর জন্য আমারও যেই ফাইটটা করতে হবে, আপনারও সেই ফাইটটা করতে হবে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি, দিস ইজ কল্ড গণতন্ত্র। সুতরাং সেই জায়গাতে অবশ্যই আমার কথাটা শুনতে হবে, আমার ভিন্ন মত হলেও। এখানে এই অভ্যুত্থান পরবর্তী সময় আসলে আমি যেটা মনে করি, ইডিওলজিক্যাল যেই আসলে জায়গা থেকে সবাই হচ্ছে নিজেদের আমব্রেলা নিচে চলে গেছে। স্বাভাবিকভাবে এখানে বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মানুষজন, তারা কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের জায়গায় চলে গেছে। এবং এখানে স্বাভাবিকভাবে এনসিপি আজকে গঠিত হয়েছে। এনসিপি সমালোচনা করার জন্য কি কোনো দল থাকবে না? অবশ্যই থাকতে হবে। বিএনপি রাজনৈতিকভাবে বড় একটি দল। সুতরাং এখানে যখন আমরা কথা বলি, তখন স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার যে খুব বড় কোনো অভিপ্রায় ছিল আন্দোলনের ভিতর থেকে, অথবা ইমিডিয়েট আফটার দিস মুভমেন্ট, এরকম না। সুতরাং এই জুলাই রেভলিউশন যেটাকে আমরা বলছি, এটার পরে কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি একদম অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছি, এবং আমরা আসলে দেখতে চেয়েছি যে তরুণরা আমরা বলছি যে এই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এবং সেই তরুণরা যেই পরিবর্তনের কথাগুলো দেয়ালে দেয়ালে লিখেছে, সেই পরিবর্তনের জন্য তারা প্রস্তুত কিনা এই রাজনৈতিক অঙ্গনে আসার জন্য। না, আমি একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে আপনারা তরুণরা গত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এটা নিয়ে কারো কোনো সংশয় নেই, এবং সেই নেতৃত্বের ফলেই আমাদের আজকের বাংলাদেশ তৈরি হয়েছে। কিন্তু আপনারা যখন রাজনৈতিক দল করলেন, দেখেন রাজনৈতিক দলের তো তাদেরকে নির্বাচনে আসতে হবে, তাদেরকে নির্বাচন করলে 3 আসনে প্রার্থী দিতে হবে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা এবং তরুণদের দ্বারা একটা বিপ্লব সম্পাদন করা, দুইটা তো এক জিনিস না। সেই জায়গাতে আপনারা তো রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বেন নিশ্চিত। যারা বাংলাদেশকে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চালিয়েছে, এই দলগুলো তো অনেক বড়, 300 আসনে তাদের নির্বাচন করার অভিজ্ঞতাও অনেক বেশি।
ধরেন একটা কেন্দ্রে যে কয়জন এজেন্ট দিতে হয়, এনসিপির কি সেই সামর্থ্য তৈরি হচ্ছে, নাকি এনসিপি নির্বাচন করতে গেলে এরকম একটা জোকারি জায়গা দাঁড়িয়ে যাবে যে আন্দোলনের স্টেক হোল্ডাররা যারা মেইন তারা একটা রাজনৈতিক দল করে আজকে দেখো যে তারা কেন্দ্রে এজেন্ট দিতে পারতেছে না? আপনাদের জন্য এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে দাঁড়াবে, কি চিন্তা করছেন আপনারা? আচ্ছা দেখেন, আমাদের জাতীয় নাগরিক কমিটি হিসেবে যখন আমরা কাজ করেছি, আমরা কিন্তু পুরোপুরি অরাজনৈতিক থাকার চেষ্টা করেছি। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, যদি আমি বলি যে ফিল্ড টেস্টিং, সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখেছি যে তরুণদের মধ্যে রাজনীতি করার যে আকাঙ্ক্ষাটা, আমাদের দেখা গেছে আমরা 2 মাস ধরে টানা, আমি যদি বলি আমি আমার বাড়ি রাজশাহী বিভাগে, আমি রাজশাহী বিভাগীয় সার্চ কমিটিতে ছিলাম এবং দেখা গেছে যে আমি রাজশাহী বিভাগে যখন এই রাইজিং প্রোগ্রামগুলো করতে গেছি, সেখান থেকে বারবার করে অডিয়েন্সের জায়গা থেকে বারবার করে এটা আসতো যে আমরা রাজনৈতিক দল কবে গঠন করব। সুতরাং এইটা কিন্তু এমন না যে আমরা খুব দ্রুত একটা রাজনৈতিক দল গঠন করেছি বা নিজেদের উদ্যোগে, ব্যাপারটা সেরকম ছিল না। এবং আপনাদের বিভিন্ন জায়গাতে আসলে টকশোতে এসেও আমরা বারবার করে শুনতে পেয়েছি যে আমরা কবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব বা করব কিনা। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই প্রস্তুতিটা তখন থেকেই ছিল। এবং দেখেন, এই এজেন্ট দিতে পারবে কিনা বা এনসিপি 300 আসনে প্রার্থী দিতে পারবে কিনা, এইগুলো তো এখনও তো ইটস এ ম্যাটার অফ টাইম, বিকজ আমরা আসলে নিবন্ধনের দিকে আগাচ্ছি এবং স্বাভাবিকভাবে নিবন্ধন পেতে গেলে আমাদের যে 100 উপজেলা এবং 22টি জেলায় যে কমিটি দিতে হবে এবং কার্যালয় নিতে হবে, সেই প্রস্তুতির দিকেই আমরা আগাচ্ছি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা খুবই আর্লি যে এরকম কোনো ফোর্সই করা, যে আসলেই এরকম কোনো, আমি যদি বলি যে সন্দেহের কোনো অবকাশ রাখা। দেখেন, রিসেন্টলি যে একটা জনমত জরিপ হয়েছে, সেখানে কিন্তু 59% মানে 59% কিন্তু সুইং ভোটার। দেখেন, গত 15 বছরে কিন্তু বাংলাদেশের জনগণ তাদের এই গণতান্ত্রিক এই যে আকাঙ্ক্ষা ছিল এবং রাজনৈতিক অধিকারটা প্রয়োগ করতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং এইখানে এমন অনেক ভোটার আছেন যারা কিন্তু এখনও ডিসিশন নেননি এবং বলেননি, প্রকাশ করেননি যে তারা আসলে কাকে ভোট দিবেন। না বিএনপি, না জামাত, এবং এখানে তো একটা প্রশ্নও তৈরি হয়েছে, আমরা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা শুনছি যে আসলে আওয়ামী লীগ প্রশ্নে তারা একটু কোমল ব্যবহার করছে, যেখানে আমরা বলছি যে আওয়ামী লীগ আসলে নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা নেই। সুতরাং সেই জায়গা থেকে আমাদের যদি বলি যে এই প্রায় 60% সুইং ভোট, এই ভোটটা কিন্তু আমরা এখনও দেখছি। এবং এখানে যদি আমি বলি যে আমরা এই ঐকমত্য কমিশনে আমাদের এনসিপির পক্ষ থেকে যে সংস্কার সমন্বয় কমিটি, সেখান থেকে কিন্তু প্রস্তাব করা হয়েছে যে প্রার্থী হতে গেলে বয়স যাতে 23 এবং ভোটাধিকারের বয়স 16 করা, কারণ একজন বাংলাদেশের নাগরিক 16 বছর বয়সে এনআইডি কার্ড পেয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গায় আমি আপনার কাছে আবারও ফিরবো, এই ভোটের বয়স যেটা নিয়ে ঐকমত্য কমিশন বা সংস্কার কমিশন কাজ করছে, ভোটে বা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে বয়স এবং ভোট দেওয়ার জন্য যে বয়স, দুটো নিয়ে নির্বাচন কমিশন ভাবছে বা সংস্কারের একটা চিন্তা ভাবনা করছে। নাগরিক ঐক্য এই বিষয় নিয়ে কি ধরনের মতামত ব্যক্ত করছে? না, এক্সিস্টিং যেটা আছে 25 বছর এবং 18 বছর, আমরা সেটার পক্ষেই বলেছি এবং সেটার পক্ষে যে যুক্তির যে জায়গাগুলো, সেটা নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সাথে কথা বলেছি। দেখেন, মানে পার্লামেন্ট মেম্বারদের কাজ তো আসলে তার এলাকার উন্নয়ন করা না, আসলে আমরা এভাবে আসলে অনেকদিন থেকে অভ্যস্ত, এই কারণে আমরা মানে প্র্যাকটিসটা ওইভাবে হয়ে আসছে, মানুষ ওইরকমই মনে করে। কিন্তু আলটিমেটলি আপনি তো আইন প্রণেতা, এখন একজন আইন প্রণেতা তার যথেষ্ট ম্যাচিউরিটির একটা দরকার তো আছে, অনেক কিছু নিয়ে ধারণা, সারা পৃথিবী মানে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি বিষয়গুলো নিয়ে ধারণা, সব কিছু মিলে আসলে আলটিমেটলি একটা ম্যাচিউর জায়গার প্রয়োজন আছে আপনাকে আইন প্রণেতা। যদি আমাদের সমাজে তো এই ধরনের ট্যাবু আছে যে অনেকে মনে করে বাচ্চা ছেলে, এর বয়স বেশি হয় না, এটা করতে পারবে না। আমাদের যেটা হয়, আমাদের মুরব্বীদের ক্ষেত্রে এটা হয় যে বাচ্চাদেরকে যে কোনো কাছে বা তরুণদেরকে তাদের অন্তত আইন প্রণেতা হিসেবে মানে মেনে নিতে চায় না। কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানে তো তরুণরাই নেতৃত্ব দিয়েছে, সেই ক্ষেত্রে কি তারা দেশটা চালাতে পারবে? আপনি যখন আমার সহ আলোচককে প্রশ্ন করছিলেন, তখনই আপনি বিরতির আগে বলছিলেন যে অভ্যুত্থান বা কোনো একটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং দেশ পরিচালনা করা আসলে ভিন্ন বিষয়। অভ্যুত্থানের নেতৃত্ব দিতে গিয়ে আপনাকে অর্থনীতি সম্পর্কে জানার প্রয়োজন নাই, ভূ রাজনীতি নিয়ে আপনি হয়তো খুব বেশি মানে আপনার জ্ঞান না থাকলেও আপনি মানে আন্দোলনে, রাজপথে আপনি লড়াই চালিয়ে যেতে পারেন, আপনি নেতৃত্ব দিতে পারেন। কিন্তু যখন আপনি রাষ্ট্র পরিচালনার জায়গায় আসবেন, তখন আপনাকে অর্থনীতি সম্পর্কেও জানতে হবে, শুধু নিজের দেশের অর্থনীতি না। মার্কিন যুক্তরাষ্ট্র কি ট্যাক্স মানে নতুন করে কি ট্যারিফ আরোপ করলো, চীনের সাথে কি সমস্যা তার হচ্ছে, রাশিয়ার পজিশনটা কি, এটা আপনাকে তখন জানতে হচ্ছে। এবং এগুলো যদি আপনি না জানেন, তখন আলটিমেটলি অবস্থাটা কি দাঁড়াবে?
মানে আমি একটু আপনার এই প্রশ্নের আবার আসবো, কিন্তু তার আগে আমি আমার সমালোচকের দু একটা জায়গায় একটু কথা বলতে চাই। যেমন শুরুতে আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে বিভাজনের জায়গাটা আসলে কিভাবে তৈরি হলো, যখন কথা বলছিলেন শুরুতে উনি বলছিলেন যে অভ্যুত্থানকারী ফোর্স থেকে একটা দল এবং সেখানে তিনি প্রতিনিধিত্ব করছেন। এইটাই তো হচ্ছে আপনার যে বিভাজনের জায়গাটা। অভ্যুত্থানকারী ফোর্স, আমি কে, আপনি কে? আপনি শুরুতে বলছিলেন যে আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আপনারও তো এখানে অবদান ছিল, যেভাবেই যে ফর্মেই করুক না কেন। হ্যাঁ, ফলে এই জায়গাটা থেকে আসলে বিভাজনের জায়গাটা। আরেকটা কথা উনি বলছিলেন যে এর আগে যে ঘটনাগুলো, এর আগে যে বিভিন্ন সময়ে যেমন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তখনও ছাত্ররাই আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, 69-এর গণঅভ্যুত্থান। অত পেছনে না গেলেও আমি যদি 90-এর এটার কথা বলি, কিন্তু আলটিমেটলি তারা তো সরকারে আসতে পারে নাই, পরবর্তী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় নাই, ফলে আলটিমেটলি একটা পরিক্রমার পরে এসে আবার আমাদেরকে 15.5 বছরের এই স্বৈরাচারী একটা কাঠামোর ভেতরে যেতে হয়েছে, একটা শাসনের ভেতরে যেতে হয়েছে। এবার তার পরিবর্তন ঘটেছে। পরিবর্তন কেন ঘটতে পেরেছে? কারণ স্টেক হোল্ডার যারা ছিল, পলিটিক্যাল পার্টিজ ইনফ্যাক্ট, তারাও আপনার চেয়েছিল যে এই ছাত্র নেতৃত্বের ভেতর থেকে সরকারে প্রতিনিধি থাকুক। কারণ প্রথমে সরকারটা যখন গঠন হয়েছে তখন কিন্তু সবার সাথে আলোচনার ভিত্তিতেই হয়েছে। তার মানে সরকারি যে 3 জন প্রতিনিধি যারা সরাসরি উপদেষ্টা পরিষদে ছিলেন, যেখান থেকে এখন একজন নাই, 2 জন এখনও আছেন, রাজনৈতিক দলগুলোও কিন্তু সেটা চেয়েছিল বলেই আসলে সেটা সম্ভব হয়েছিল। কিন্তু তারপরে আমরা এখন কি দেখতে পাচ্ছি? একজন দরবেশ তো দাড়ি টাড়ি কেটে পালানোর চেষ্টা করেছিল, সেই দরবেশ এখন জেলে। নতুন করে আমরা আরেক দরবেশ দেখতেছি। এখন এই দরবেশের পরিণতি কী হবে? তাকেও দাড়ি কেটে পালানোর চেষ্টা করতে হবে কিনা, তিনি সেফলি আসলে পালিয়ে যেতে পারবেন কিনা, সেফ এক্সিট পাবেন কিনা, সেটা পরের আলোচনা। কিন্তু নতুন দরবেশ কিন্তু আলটিমেটলি আমাদের সামনে চলে এসছে, এবং সেটা নিশ্চয়ই এখন অস্বীকার করারও কোনো জায়গা নাই, কারণ তাদের দিক থেকেই তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলাপটা কিন্তু আমরা আরও 3 মাস আগে থেকে করতেছি, তখন কিন্তু আপনি অস্বীকার করছেন, শুধু অস্বীকার করেন না, ডিফেন্ড করছেন। এরপরে এই যে দেখেন, মানে আওয়ামী লীগ প্রশ্নে কোমল কিছু রাজনৈতিক দল, উনি বললেন আচ্ছা ধরেন ছাত্রলীগ তো নিষিদ্ধ মানে ছাত্রলীগ বলে এখন আসলে কোনো সংগঠন এক্সিস্ট করে না, নিষিদ্ধ তো সেটা বাংলাদেশে, সেটা অফিসিয়ালি এক্সিস্ট করে না। তার মানে ছাত্রলীগ যারা করেছেন তারা সবাই সাবেক ছাত্রলীগ। সাদ্দাম হোসেনও সাবেক ছাত্রলীগ, আবার অন্য একজন যিনি ছাত্রলীগের সাথে ছিলেন, যে কারণেই হোক না কেন, হয়তো তার সক্ষমতা ছিল না হলের বাইরে থেকে পড়ালেখা করার, এই কারণে বাধ্য হয়ে তিনি ছাত্রলীগ করেছেন। হেলমেটের পেছনের মুখ কার ছিল আমরা জানি। যারা ওই সময় ছাত্রলীগ করেছেন যে কোনো ফর্মে, যে বাধ্য হয়ে করুন না কেন, যদি এখন আমরা জানতে পারছি যে তার পারিবারিক সূত্রে তিনি নিজেই আসলে যে সম্পদের মালিক, সেটা দিয়ে তিনি একটা জাতীয় নির্বাচন করে ফেলতে পারেন। হয়তোবা তিনি ধরে নিয়েছিলেন যে টাকাগুলো সেফ থাকুক, ভবিষ্যতে কাজে লাগবে, একটা নির্বাচন তো করতে হবে আমাকে। জানি না উনি জ্যোতিষী কিনা, যে উনি জানতেন যে একসময় 24 আসবে, অভ্যুত্থান হবে, সো আমি তখন হয়তো এই টাকাগুলো সেভ করে রাখলে ভবিষ্যতে হয়তো আমি এটা নির্বাচন করতে পারবো। বাট আমরা তার কাছ থেকে শুনছি যে হলে না থেকে বাইরে থেকে পড়াশোনা করার মতো সামর্থ্য যেহেতু ছিল না, এই কারণে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে। ওই সময় হেলমেটের পেছনে যে মুখগুলো ছিল তার মধ্যে কি আমরা সবাইকে চিনি, আমরা সবাইকে দেখিনি। এখন তাহলে মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদেরকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারটা, এখন তো সবাই সাবেক ছাত্রলীগ না, যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, তাহলে আমি সাদ্দাম হোসেনকে যে জায়গাতে ধরবো, আমি তো অন্য কাউকেও সেই জায়গাতেই ধরতে পারি, তাই না? একদমই তাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই কথাতে আরেকবার আসি যে আওয়ামী লীগ প্রশ্নে কোমল। আমি ছাত্র প্রতিনিধিদের কথা, যার মধ্যে একজন এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি যখন গভর্নমেন্টে ছিলেন সে সময় নাহিদ ইসলামের একটা বক্তব্যকে কোট করে আসিফ মাহমুদ, যিনি এখনও গভর্নমেন্টে আছেন, ছাত্র প্রতিনিধি, তিনি বলেছিলেন যে যারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, যারা কোনো অন্যায় করে নাই, তারা যদি ক্ষমা চেয়ে, আর যদি আমরা তখন প্রশ্ন করেছিলাম যে যদি অপরাধ না করতে কিসের জন্য ক্ষমা চাইবেন, উনি বলছিলেন যে আওয়ামী লীগের সাথে ছিলেন, এটাই অপরাধ, তো এই কারণে উনি যদি ক্ষমা চান তাহলে উনি রাজনৈতিক দলে আসতে পারবেন, রাজনীতি করতে পারবেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এরকম সামথিং একটা ব্যাপার ছিল। পরবর্তীতে উনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা মানে কনফার্ম করছিলেন যে না, আওয়ামী লীগ হিসেবে না, অন্য কোনো রাজনৈতিক দলে উনি ফিরতে পারবেন। এখন ধরেন আপনি সরকারে আছেন, আপনি চাইলে, আপনি টিভি হোস্ট, আপনি চাইলে মানে এই কাউকে ক্ষমা করে দেওয়া, সে কি করতে পারবে না করতে পারবে এটা নির্ধারণ করার অথরিটির জায়গায় তো আপনি নাই, আমিও নাই। যিনি সরকারে আছেন তিনি অথরিটির জায়গায় আছেন, এবং তিনি ওই জায়গা থেকে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে যদি আপনারা রাজনৈতিক, মানে আপনি ক্ষমা চেয়ে যদি নতুন করে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইতে পারেন, কিন্তু আওয়ামী লীগ করা যাবে না, অন্য রাজনৈতিক দলে যাইতে হবে। আপনি অথরিটি, আপনি তাকে এই সুযোগটা দিচ্ছেন,
স্বাভাবিক ব্যাপার, উনি ওখানে ছেড়ে কোথায় আসবে এটা তো বোঝা যায় না। সো আলটিমেটলি এটা পলিটিক্যাল, পুরো বিষয়টা আলটিমেটলি পলিটিক্যাল। সো কোমল কে হচ্ছে, আর আমরা রাজনৈতিক দলের উপরে চাপাই দিতে পারি। আমরা তো দেখেছি যে ধরেন এই যে আওয়ামী লীগের সময় যারা কাউন্সিলর হয়েছে, আওয়ামী লীগের সো কল্ড ভোট, ওই ভোটে কাউন্সিলর ভাই কারা হয়েছে? আপনি যদি আওয়ামী লীগের সাথে না থাকেন, কোনোভাবে যদি আপনি কানেক্টেড না থাকেন, আপনি কাউন্সিলর হওয়ার কোনো সুযোগ ছিল? পাগলও বিশ্বাস করবেন না গত 15.5 বছরে এরকম কেউ কাউন্সিলর হয়েছে। আপনি তাদের নিয়ে অভ্যুত্থানের ঠিক পরপরই এসে আপনার একটা সম্মেলন হয়েছিল কাউন্সিলরদের, সেখানে আমরা এখন যে রাজনৈতিক দল এবং এর আগের যে কাঠামোটা যেখান থেকে রাজনৈতিক দলটা এসছে, জাতীয় নাগরিক কমিটি, তার নেতাদেরকে দেখছি আমরা সেখানে, মানে এখন যারা নেতৃত্বে আছেন তাদেরকে আমরা দেখছি। এমনকি সরাসরি আমি যদি নামই বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি কথাই বলছেন যে নতুন রাজনৈতিক দল আমরা যেটা ফর্ম করবো সেখানে সহযোগিতা করেন, তাইলে আপনাদেরকে আবার পুনর্বহাল, যেহেতু তাদেরকে সরাই দেওয়া হয়েছে তাদের পদ থেকে, কাউন্সিলর পদ থেকে, আপনাদেরকে আমরা পুনর্বহালের ব্যাপারে আমরা চেষ্টা করব। ফলে আওয়ামী লীগের প্রতি কোমল আসলে মানে রাজনৈতিক দলগুলোর উপরে চাপাই দেওয়া, এইটা আসলে হয়তো এক ধরনের অন্যায়। ঠিক আছে, আপনার আলোচনা পরিষ্কার। সাকিব আনোয়ার, আপনার কাছে ফিরবাবে মনিরা শারমিনের দিকে আঙ্গুল না তুললেও যেহেতু নাগরিক পার্টির দিকে আঙ্গুল তোলা হয়েছে, মনিরা শারমিন, বিষয়টা কি এরকম হচ্ছে কিনা, আপনারা যখন রাজনৈতিক দল হয়ে গেলেন, রাজনৈতিক দলের যেহেতু জনবল প্রয়োজন, অর্থনীতি প্রয়োজন, পেশি শক্তি প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে, সেই জায়গায় আপনারা কি যেই গ্রুপটা আন্দোলন করলো তারাই কি এখন আবার যাদের বিরুদ্ধে আন্দোলন করলো তাদের একটা অংশকে আপনারা স্পেস দিচ্ছেন কিনা? সাকিব আনোয়ার সম্ভবত ওই বিষয়টাতে আঙুল তুলেছে যে কমিশনারদের বা অন্যদের বা আওয়ামী লীগের যেই অংশ বাংলাদেশে থাকবে বা পলিটিক্স করার সুযোগ পাবে, আপনারা তাদেরকে আওয়ামী লীগ না বা ছাত্রলীগ না এই নামে না নিয়ে আপনারা আপনাদের পার্টিতে সুযোগ করে দিচ্ছেন কিনা? জি, ধন্যবাদ। দেখেন, আমি কয়েকটা জিনিস আগে একটু অ্যাড্রেস করে তারপর এখানে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখেন, প্রথমত আপনি বয়স দিয়ে যদি আসলে যোগ্যতা বিচার করেন, এটা আসলে এখন এই মুহূর্তে এসে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা খাটে না। প্রথমত এই যুক্তিটা ইনভ্যালিড হয়ে যায়। সেটা হচ্ছে আপনার বয়স 23 দেখে আপনি আসলে অর্থনীতি বুঝবেন না, আপনি রাজনীতি বুঝবেন না, আপনি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কী সেটা বুঝবেন না, আপনার রাজনৈতিক অধিকারটা কীরকম এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, কোনটা ভালো কোনটা মন্দ এইটা আসলে বুঝতে পারবেন না। এটা আমাদের সমাজের একটা ট্যাবুর মতো, আমি সেটা বলেছি। একদমই এটা ট্যাবু। আরেকটা ব্যাপার দেখেন, যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই যে অভ্যুত্থানকারী ফোর্স যেটা বলেছি, দেখেন অভ্যুত্থানকারী ফোর্সের মধ্যে তো সবাই আছে, এবং আমাদের যে জাতীয় নাগরিক কমিটি বলেন বা এনসিপি বলেন, এনসিপিতেও কিন্তু এই ফোর্সের অনেক প্রতিনিধিত্ব। আমরা কিন্তু এই জন্য বেশ খানিকটা সময় নিয়েছি যে এখানে আমরা চেয়েছি যে মোটামুটি বাম গণতান্ত্রিক জোটের থেকে আমি যদি বলি, আমাদের এখানে সাবেক ছাত্রনেতা ছাত্র ফেডারেশনের উনি আছেন, তারপরে আমরা যদি বলি যে ছাত্র শিবিরের অনেকেই আমাদের সাথে আছেন, এবং আমি যদি বলি এক্স ছাত্র দল করতেন তারাও আছেন, যাদের কাছে মনে হয়েছে যে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই পরিবর্তনগুলো আসলে তারা দেখতে চান। এবং আমি যদি বলি একেবারে নিউট্রাল প্ল্যাটফর্ম, যদি আমি বলি স্বতন্ত্র নির্বাচন করেছে, আমি যদি আমার কথা বলি ডাকসু নির্বাচন করেছে, আমিও আছি। সুতরাং সেই জায়গা থেকে অন্য দল না, ধরেন অন্য দল এবং সাধারণ যারা জনগণ, এদেরকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনারা কি আওয়ামী লীগকে স্পেস দিবেন বা নিষিদ্ধ ছাত্রলীগকে স্পেস দিবেন কিনা, এই জায়গাটা পরিষ্কার করুন। অবশ্যই আমি এটা পরিষ্কার করছি। দেখেন, অভ্যুত্থান প্রথমত এই বিষয়টা নিয়ে তো আসলে অনেক বেশি দেখেন মানুষকে যদি বিভ্রান্ত করা হয় তাহলে সেটা খারাপ হবে। সেটা হচ্ছে অভ্যুত্থানকারী ফোর্স হিসেবে আমার মনে পড়ে না যে আমি ব্যক্তিগতভাবে বা এনসিপির আসলে কে নিজেদের শুধু দাবি করেছে স্টেক, এটা কখনোই সেটা করা হয় না। প্রথমত আমরা সবাইকে বলি, এটা এই জন্য বলে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান। এখন দেখেন এই জায়গাতে যদি আমি বলি যে এই পলিটিক্যাল স্পেসে আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার, এবং আমি যদি বলি রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা এখন এই মুহূর্তে নেই, এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ নির্বাচন, যেই সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনে, সেই জায়গাতে দেখেন এই যে স্থানীয় নির্বাচনের কথা যখন এসেছিল এবং যেই কাউন্সিলররা আসলে আমাদের সাথে যারা আসলে জনসভায় ছিলেন, তাদের বিষয়টা এটা ছিল যে আওয়ামী লীগের সময়ও দেখা গেছে যে বেশ কিছু অঞ্চলে দেখা গেছে যে স্বতন্ত্র নির্বাচন করে অনেকেই আসলে সেটা এরকমও হয়েছে যে সাবেক বিএনপি করতেন, কিন্তু বিএনপি থেকে কোনো কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই মানুষও যেরকম ছিল এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত উনি না, এবং মতাদর্শিকভাবে দেখা গেছে স্বতন্ত্র ইলেকশন করেছে, সেই মানুষটাকে আপনি আসলে কিভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলবেন? তো সেই জায়গা থেকে তাদের সাথে আমাদের একটা কথাবার্তা চলেছিল, কিন্তু এই জায়গাতে কোনোভাবেই এইটা মানে প্রতীয়মান হয় না যে
মানে এনসিপি অথবা জাতীয় নাগরিক পার্টি এটাই আসলে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এবং এটা খুবই খুবই ইনভ্যালিড একটা কথা। এই বিষয়ে আসলে মানে বলার কোনো অবকাশই নেই আমার পক্ষ থেকে। না, আমি আরেকটু যুক্ত করতে চাই, নির্বাচনে ফিরতে চাই আমরা। নির্বাচন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অবশ্যই নির্বাচনের মাধ্যমেই পরবর্তী ক্ষমতার হস্তান্তর হবে। কিন্তু ইদানিং দেখছি আপনারা যাদেরকে উপদেষ্টা হিসেবে বসিয়েছেন, আপনাদের বলছে এই কারণে যেহেতু আপনারা স্টেক হোল্ডারের মানে মেইন স্ট্রিমে ছিলেন, আপনারা আন্দোলনকে লিড করেছেন। সেই উপদেষ্টাদেরই কারো কারো মুখ থেকে আমরা শুনি বা তারা জনগণকে সম্পৃক্ত করেই বলেন যে জনগণ চাচ্ছে এখন এই নির্বাচনটা না, বা আমরা যে দেশটা চালাচ্ছি সেটা তারা ভালো আছে, এরকম ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা। এইটা কি গণতান্ত্রিক ল্যাঙ্গুয়েজ কিনা? আর একটা হচ্ছে আপনারা নির্বাচনটা আসলে কতদিনের মধ্যে চান? দেখেন, আমাদের প্রথমত উপদেষ্টা পরিষদ যেটা গঠিত হয়েছে সেটা কিন্তু আসলে সকল রাজনৈতিক দলের একটা মিটিং হয়েছিল। এবং আরও একটা ব্যাপার একটু ক্লিয়ার করা দরকার, যে ছাত্র প্রতিনিধি যেটা বলা হচ্ছে, তারা আসলে যেই 3 জন আসলে উপদেষ্টা হিসেবে গেছিলেন তারা ছাত্র প্রতিনিধি না, রাদার তারা আসলে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে গেছে। তো এবং যারা আসলে উপদেষ্টা পরিষদে আছেন, আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমার কখনোই মনে হয় না যে তাদের আসলে 5 বছর 10 বছর যেরকম একটা টাইম লিমিট আশেপাশে থেকে বলা হয়, এরকম কোনো অভিপ্রায় আছে আমার মনে হয়নি। কারণ আমার কাছে এখন পর্যন্ত ডক্টর ইউনূস যখন বলছেন নির্বাচনের কথা, তখন ওই ডিসেম্বর থেকে জুনের কথাই, এবং এই কনসিস্টেন্সিটা ওনার কথা আমি পেয়েছি। সেই জায়গা থেকে আমার মনে হয়নি যে আসলে খুব বেশি এই জায়গা থেকে তাদের খুব অভিপ্রায় আছে ক্ষমতায় থাকার এবং এই ক্ষমতার স্বাদ ভোগ করার। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে মৌলিক সংস্কারের কথা, যে মৌলিক সংস্কারগুলো অন্তত আমাদের জবাবদিহিতার জায়গা। যেমন এই অভ্যুত্থানের তো মূল বিষয়টা এটাই যে আমরা আসলে যেই কাঠামোর মধ্যে ছিলাম, যেই ক্ষমতার কাঠামোর মধ্যে এবং বিদ্যমান রাজনৈতিক দলগুলোর থেকে আমরা জবাবদিহিতা কখনো আশা করি না। কখনো আমরা দেখি যে এই সিস্টেমটায় ক্ষমতার কোনো ভারসাম্য নাই। প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী এবং আল্লাহর পরে প্রধানমন্ত্রীর জায়গা, তো এতই ক্ষমতা তার। এবং এটা নিয়ে প্রশ্ন, এবং আমি যদি বলি যে এটা নিয়ে তার দলের লোকজনেরও প্রশ্ন করার কোনো উপায় নাই। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণও দরকার আছে। এবং এই যে আমরা যেই সাংসদদের দেখি, আমরা যে আইন প্রণেতাদের দেখব সংসদে, তারা যদি আবার গিয়ে স্থানীয় সরকারে যারা জনপ্রতিনিধি তাদের উপরে খড়গহস্ত হয় এবং তাদের যদি তারাই আসলে অ্যাপয়েন্ট করে, সেই জায়গা থেকে আসলে ক্ষমতা তো কেন্দ্রীভূতই থাকলো ওই একজনের কাছে। সুতরাং এই জায়গা থেকে আমরা ক্ষমতার ভারসাম্যের একটা কথা বলছি। মনিরা শারমিন, অনেক ধন্যবাদ। সাকিব আনোয়ার, আপনার কাছে ফিরতে চাই নির্বাচন নিয়ে উপদেষ্টারা যেভাবে বক্তব্য দিচ্ছেন বা যেটা বলছেন, যদিও প্রধান উপদেষ্টা পরিষ্কার করেছেন নির্বাচন ডিসেম্বর অথবা জুন এর মধ্যেই হবে, আপনারা কি সংস্কারের জায়গাটাতে আরেকটু সময় দিতে চান এবং নির্বাচনটা কি এই সময়ের মধ্যেই চান, নাকি এরকম হোক যে আমরা পার্টির সংস্কার করি, ওনারা নির্বাচনের সংস্কার করুক এবং এরকম একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুক যেখানে আসলে পেশি শক্তি কার্যকর না হয়ে সাধারণ জনগণ একটা বুথে গিয়ে ভোট দিয়ে আসতে পারবে? কিভাবে ভাবছেন? জি, আমি একটু মুন্না শারমিনের দু একটা কথাকে একটু অ্যাড্রেস করি। ওই কাউন্সিলরদের ব্যাপারে যে কথাটা হচ্ছিল, বিএনপি বা অন্যান্য কোনো দল থেকে মানে বহিষ্কৃত জন্য ওনারা স্বতন্ত্র নির্বাচন করছেন, ব্যাপারটা এরকম না। আসলে নির্বাচনী বয়কট করা হয়েছিল। ওই ইলেকশনগুলোতে যারা পার্টিসিপেট করছেন তারাই আলটিমেটলি ওই আওয়ামী রেজিমকে টিকায় রাখার একটা কাজ করে গেছেন। কারণ হচ্ছে আপনি যদি ভোট বয়কট আমরা কেন করছিলাম, আমরা ওই ভোট মানি না। তো হাসিনার ভোট মাইনা যারা ভোট করছে সে ভাই স্বতন্ত্র করুক, আর সে বহিষ্কৃত বিএনপি নেতা হোক, ওই একই রেজিমের অংশ, ওই রেজিমকে সার্ভ করা হয়েছে সেটা। ঠিক আছে, কারণ হচ্ছে যারা ওই 18 মানে নির্বাচন যেগুলো আমরা বয়কট করছি, 24 নির্বাচন আমরা বয়কট করছি, তো 24 নির্বাচনে যারা অংশ নিছে, কিংবা ধরেন 2014 সালের নির্বাচনে আমরা কি এরশাদের দল জাতীয় পার্টিকে হাসিনার মানে দোসর হিসেবে চিহ্নিত করি না? কেন করি? কারণ ওনারা ইলেকশনে গেছেন জন্যই ওই ইলেকশনটা আপনার মানে বৈধতা পাইছে, তাই না? সো আলটিমেটলি ওইটা বলে লাভ নাই। যারা ওই মানে সময় কাউন্সিলর হয়েছেন তারা কোনো না কোনো ফর্মে যদি সরাসরি আওয়ামী লীগ নাও করে থাকেন, তাও আওয়ামী ওই রেজিমকে সার্ভ করছেন। দ্বিতীয় বিষয় হলো, ওনার সামনে একটা কথা বলছিলেন যে ওনারা ক্ষমতার স্বাদ খুব বেশি দিন ভোগ করার আসলে ইচ্ছা নাই। উনি ক্ষমতার স্বাদ শব্দটা বলে ফেলছেন, এই জন্যই আমার জন্য একটু সহজ হয়েছে বলা। মানে ক্ষমতার স্বাদ তো কিছু পাওয়া যাচ্ছে মনে হয়। এই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও যারা আসলে ওই মানে এপিএস, তারপরে আরও কী যেন পদগুলো আসলে যেগুলো অ্যাপয়েন্ট করা হয়েছিল, তার মধ্যে তো এর মধ্যে 3 জন সম্ভবত 3 জন তাদেরকে বহিষ্কার সরিয়ে দেওয়া হয়েছে এবং দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আমি একজন দরবেশের কথা বলছিলাম, দুদক তার মনে হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে।
এখন ওইখানেও আবার একটা বিষয় হয়ে গেছে যে ওই যে হাসিনার আমলে যেটা হইতো যে মানে ওনাকে ভুল বোঝানো হয়, উনি সহি, ওনার মতো ফেরেশতার দ্বিতীয়টা নাই, কিন্তু যা ভুল হইতেছে এগুলো উনি জানেন না, ওনাকে ভুল বোঝানো হয়, এরকম একটা ব্যাপার না। সো ধরেন আমার এপিএস দুর্নীতি করে মানে এটা ওইটা নানান কিছু আসছে, দুদক পর্যন্ত তার পেছনে আপনার এখন মানে ইনভেস্টিগেশন শুরু করবে, কিন্তু আমি এখনো সহি আছি। যতদিন পর্যন্ত স্বাদের মধ্যে থাকবো ততদিন পর্যন্ত আসলে সহি থাকবো, কারণ হাসিনা যতদিন স্বাদের মধ্যে ছিলেন মানে ক্ষমতায় ছিলেন ততদিন তিনি সহি ছিলেন। এই যে এগুলো তো আছেই। নির্বাচনের কথা যেটা বলছিলেন, সরি যদি একটু প্রশ্ন, নির্বাচন এবং সংস্কার। হ্যাঁ, নির্বাচন ও সংস্কার নিয়ে আসলে হয়েছে কি, এটা হলো দুইটি পলিটিক্যাল রেটরিক, একটা পলিটিক্যাল রেটরিক তৈরি করা হয়েছে। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে জনগণের সামনে একটা জায়গা তৈরি করা হয়েছে যে উনি নির্বাচন চান, তার মানে উনি সংস্কার চান না, উনি সংস্কার চান মানে উনি নির্বাচন পিছায় চান। আলটিমেটলি নির্বাচন আর সংস্কার তো মুখোমুখি কোনো বিষয় না। মুন্না শারমিনী বলছিলেন যে জনগণ গত 15.5 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তো ভোটাধিকারও তো যে লড়াইটা আমরা করছি সেই লড়াইয়ের জন্য মানে যে কারণে আমরা লড়াই করছি তার মধ্যে ভোটাধিকারও তো একটা বিষয়। ফলে মানুষের ভোটাধিকার মানুষ প্রয়োগ করবে এবং সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে, খুব স্বাভাবিক। আর রাজনৈতিক দল তো ভাই নির্বাচনের জন্যই অপেক্ষা করবে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে সে নির্বাচিত হবে বা হবে না সেটা জনগণের হাতে, কিন্তু সে তো ভোটের কথা বলবে। এবং আরেকটা বিষয় হলো যে আপনি তো নির্বাচন মানে রাজনৈতিক দলগুলোর বিষয় উপরে যেই মানে ইয়েটা আসতেছে অভিযোগটা যে তারা বারবার নির্বাচনের কথা বলে, নির্বাচনের রোড ম্যাপ চাওয়া হচ্ছে। আপনি তো নির্বাচনটা রোড ম্যাপ বলবেন যে এই কাজগুলো করে এই সময়ের মধ্যে আমি এটা করব, এই সময়ের ভেতরে এটা করব, তারপর আমি নির্বাচনের দিকে যাব, এই সময়ের ভেতরে আমি তফসিল দিচ্ছি, তার 3 মাস পরে বা এই সময়ের ভেতরে নির্বাচন। না, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু একদম স্পষ্ট করে বলেছেন যদি সংস্কার কম হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন, যদি সংস্কার একটু বেশি হয় তাহলে জুনের মধ্যে নির্বাচন, তিনি কিন্তু স্পষ্ট করেছেন। এখন ধরেন বিএনপি সহ যারা বড় দলগুলো আছে বা আপনারা যারা আছেন তাদের এখন ধরেন আজকে কি বলা সম্ভব যে আমি জুনের অত তারিখে নির্বাচন করব? এটাও একটু কেমন হয়ে যায় না? তারিখের বিষয়টা না, দেখেন মানে 8 মাস তো চলে গেছে, একটা পলিটিক্যাল মানে ইলেক্টেড গভর্নমেন্টের জন্য কিন্তু 8 মাস অনেক সময়, সেখানে এটা তো ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট। এখন এই 8 মাসের মধ্যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগারদের যেভাবে বলেন না কেন বিচারের ক্ষেত্রে আসলে কত দূর অগ্রগতি হইলো আমার? এখন আমি যদি বলি যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত ইলেকশন হবে না, ভাই এই 8 মাসে আমি যে অগ্রগতি দেখছি তাদের তো অনন্তকাল চলতে থাকলেও এই বিচার হবে না। আপনি যদি বলেন যে সংস্কার শেষ করে, সংস্কার চলমান প্রক্রিয়া চলতে থাকবে, আপনি কোনোদিনও বলতে পারবেন না যে সংস্কার এখানে শেষ। এই সেটটা আপনি আজকে যদি সংস্কার করেন আপনি কি বলতে পারবেন যে এটা অনন্তকাল এই সেটের আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না? তা তো না, এই সেটেরও সংস্কার করতে হবে, রাষ্ট্র তো বিশাল ব্যাপার। সো আপনার রাষ্ট্রের সংস্কার তো চলতে থাকবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করেই যে যতটুকু সংস্কার আপনি করতে চান সেটা করতে হবে, এবং আপনার যদি সদিচ্ছা থাকে সেটা অল্প সময়ের মধ্যে সম্ভব। ঐক্যমত্য কমিশন 5টা কমিশনের রিপোর্ট নিয়ে 166টা তারা প্রশ্ন নিয়ে কথা বলেছে। এখানে ধরেন আমরা তো দেখলাম যে প্রায় 100-র ওপরে সবারই, প্রায় সবগুলো রাজনৈতিক দলেরই 100-র ওপরে তারা একমত হয়েছে। এখন এর মধ্যে কমন যেগুলো আছে এগুলো আপনি প্রকাশ করেন, প্রকাশ করে আপনি চার্টার তৈরি করেন, এরপর বলেন যে এই বিষয়গুলোতে ধরেন আমরা ধরে নেই যে এখন একটা নির্বাচন দিলে বড় দল বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপি কোথায় কোথায় একমত হয়েছে সেটা আপনি জনগণের সামনে প্রকাশ করেন, জুলাই চার্টার বলেন বা যেভাবেই বলেন, আপনি চার্টারটা প্রকাশ করার পর বিএনপি যদি পরে ক্ষমতায় সেটা না করে তখন তো আপনি প্রশ্ন করতে হবে, তখন আমি প্রশ্ন করবো, তখন আমার দল নাগরিক ঐক্য তো রাজপথে দাঁড়াবে। হ্যাঁ, তখন আমি মুন্না শারমিনের সাথে একসাথে নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব আবার। কিন্তু বিষয় হলো যে এখন আপনি বলছেন না যদি না করে তাহলে ইলেকশন দেওয়া যাবে না, এটা তো আপনি বলতে পারেন না, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। আর আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলোকে কনফিডেন্সে না রাখতে পারেন তাহলে সবচেয়ে বড় রিস্ক যেটা, ধরেন এখন 100টা জায়গায় আমরা যদি একমত হইতে পারি, মানে আমরা আলোচনা সুবিধার জন্য ধরলাম 100টা জায়গায় একমত, বাকি 66টাতে আমরা ভিন্ন মত, এক একজন এক এক রকম করে বলছে। ওই 100টাও যদি আপনি এখন চার্টার করতে পারেন, সবার ঐক্যমতের ভিত্তিতে যদি করতে পারেন, ওই 100টা সংস্কার হওয়ার জায়গাটা তৈরি হইলো। কিন্তু যদি কোনো কারণে আপনি চাপাই দিতে চান কোনো কিছু, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি পরবর্তীতে নির্বাচিত সরকার এসে আপনার এটা রাখবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যাবে। তার মানে সবগুলো পার্টি অন্তত চাই না। না, আপনার এই বিষয়টা পরিষ্কার যে বিষয়গুলোতে মতের ঐক্য থাকবে, যারাই ক্ষমতায় আসুক এই বিষয়গুলো যদি ফ্লাকচুয়েট করে বা এই বিষয়গুলোর যদি পরবর্তীতে তারা ক্ষমতায় এসে এটা কার্যকর না হয় তাহলে আপনারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন বা বাকি রাজনৈতিক দলগুলো মিলে বলতে পারবেন যে এই বিষয়গুলোতে তো আমরা সবাই একমত হয়েছিলাম, এখন কেন একমত না। বিষয়টা তো এই জায়গায় এইটাই আর কি। আমি একটু মনিরা শারমিন, আপনি সাকিব আনোয়ারের কথার প্রেক্ষিতে বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। দেখেন, প্রথমত আমাদের এখানে আসলে এই সরকারে
আমি যদি বলি অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে যারা গেছে তারা আমাদের সহযোদ্ধা, কিন্তু এখন যদি ব্যাপারটা বলা হয় যে আসলে এপিএস কার এপিএস আসলে কি অভিযোগে অভিযুক্ত, সেটা আসলে আমাদের সামনে প্রশ্ন করা বা এই ধরনের সমালোচনা করা, আমি আসলে সেই উত্তরটা দেওয়ার জন্য সেই মানুষটি না আর কি। তো সেই জায়গায় আমি যদি বলি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার হচ্ছে এপিএস এর বিরুদ্ধে অভিযোগ আছে এবং স্বাস্থ্য উপদেষ্টা তার পিএস বা তার বিরুদ্ধে সম্ভবত তো তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেটা তো আসলে রাষ্ট্রীয় যে সংস্থা, সাংবিধানিক সংস্থা দুদক, তারা এটা তদন্ত করবেন এবং সেই অনুযায়ী আসলে তারা এই অভিযোগের ভিত্তিতে তাদের যা আসলে তদন্তে বের হয়ে আসবে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এবং আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের দলীয় যে জায়গা থেকে, সেটা হচ্ছে আমি যদি বলি যে গাজী সালাউদ্দিন তানভীর সাহেবের কথা বলা হচ্ছে যে সে তার ব্যাপারে কিন্তু অভিযোগ আমরা যেটা পেয়েছি, এবং দেখেন এই জায়গা থেকে আমরা কিন্তু এর আগে ওরকম পত্রপত্রিকা মারফত এইসব শুনেছি। তো এরপরে যখন আসলে আমাদের এটা আমরা কনসার্নে তখনই নেই যখন আসলে আমাদের নিজেদের মধ্যে থেকে কিছু জায়গা থেকে আমরা আমরা যখন ধরেন জাতীয় নাগরিক কমিটি ছিলাম, যে গাজী সালাউদ্দিন তানভীর আমাদের সদস্য ছিলেন না, সুতরাং সেখানে আমার সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কিছু নাই, কারণ সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এটা যেহেতু একটা অর্গানিক মুভমেন্ট, এখানে যে কেউই আন্দোলন করেছেন এবং তার ব্যাপারে আমাদের সেভাবে করে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। কিন্তু আপনাদের দলের মধ্যে কি এমন কোনো সিস্টেম গ্রো করেছে বা আপনারা এরকম কোনো টিম করেছেন যে আমাদের দলের বিরুদ্ধে যদি বা দলের কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে সেরকম কোনো তদন্ত টিম আছে কিনা যেটা তদন্ত করার পরে ব্যবস্থা নেওয়া হবে? জি, এবং আমরা এনসিপি গঠনের পরে তারপরে গাজী সালাউদ্দিন তানভীর আমাদের সাথে এসেছেন এবং উনি একজন যুগ্ম সদস্য সচিব। এবার আমাদের যখন এই ধরনের অভিযোগ যখন আমরা এই দল গঠনের পরে পেলাম, তখন যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের একটা শৃঙ্খলা কমিটি আছে, সেই শৃঙ্খলা কমিটির থেকে তাকে সদস্য সচিবের নেতৃত্বে তাকে আসলে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং এই একটা 7 দিনের সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যেই সদস্য সচিবের নেতৃত্বে আসলে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি আবার তাদের মতো করে তদন্ত করে রিপোর্ট দিবেন। সুতরাং এবং এর পাশাপাশি যদি রাষ্ট্রীয় কোনো সাংবিধানিক সংস্থা হিসেবে যদি দুদক আসলে এটা তদন্ত করতে চান বা রাষ্ট্রীয় যে কোনো জায়গা থেকে আসলে তদন্ত যদি করতে চায়, সেটা তো এটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা, যে কেউই করতে পারেন। সুতরাং সেই জায়গা থেকে এখানে আমার আসলে কথা হচ্ছে, দেখেন এটা যদি আমরা আসলে আলাপ করতে থাকি, এনসিপিতে যারা এসছে তারা তো আসলে ফেরেশতা না, তারা কি ফেরেশতা? এটা কেউ দাবিও করে নাই। এখন ঘটনা হচ্ছে যে আমরা তো ভুল করব না, আজকে ভুল করব না ব্যাপারটা তা না, ভবিষ্যতে ভুল করব না ব্যাপারটা তা না, তবে আমরা সবসময় ওয়েলকাম করি সমালোচনা। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনারা অবশ্যই আমাকে এসে জিজ্ঞেস করার জায়গাটা আছে এবং প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতে যে দল হিসেবে আমরা আসলে কিভাবে ফাংশন করছি। যখন আমাদের কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠছে তখন সেটা আমরা অ্যাকনলেজ করছি কিনা এবং সেটা নিয়ে আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি কিনা, সেটা আসলে আলাপের বিষয় হওয়া উচিত। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে আছি। মনিরা শারমিন, আপনার কাছ থেকে একদম শেষ শুনতে চাই, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যে লাইন আপ দিয়েছেন যে শর্ট টার্ম হলে ডিসেম্বরে, একটু বেশি হলে জুনে, আপনারা নির্বাচনটা কখন চান? দেখেন, নির্বাচনের সময় নিয়ে প্রথমত হচ্ছে আমরা কোনো বাইন্ডিংয়ের কথা বলছি না। আমরা বারবার করে বলছি, আমার সহ আলোচক বলছিলেন যে সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, এটার সাথে আমি একমত নই। বিচার চলমান প্রক্রিয়া, বিচার একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার এবং কিন্তু সংস্কার কোনোভাবেই এটা নদীর মতো যে একটা গতিপথে সে চলতেই থাকবে ব্যাপার তা না। আপনার অবশ্যই মৌলিক সংস্কারের ভিত্তিতেই কিন্তু নির্বাচনটা হতে হবে, কারণ এই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার জন্য যে ধরনের প্রশাসনিক এবং পুলিশের যে সংস্কার দরকার এবং নির্বাচন কাঠামোর যে সংস্কার দরকার, আমরা নির্বাচন কমিশনের উপরেও তো আসলে আস্থা রাখতে পারি না। সুতরাং সেই জায়গা থেকে এই মৌলিক সংস্কারগুলো অবশ্যই করতে হবে এবং এটা ছাড়া বাংলাদেশে যেরকম 3 জোটের রূপরেখা যেরকম ফেল করেছে 90-এর পরে, আমরা সেরকম দিকেই যাব। সুতরাং এই জায়গাতে অবশ্যই মৌলিক যে সংস্কারের কথা আমরা বারবার করে বলছি এবং ঐক্যমত্য কমিশনের কাছে আমরা মৌলিক সংস্কারটা কি এটা আমরা আসলে জমা দিব, আমাদের কোথায় কোথায় অবজারভেশন আছে। তো সেই জায়গাতে আমরা বলছি এই সংস্কার না হলে আসলে বাংলাদেশে যদি নির্বাচন হয় সেটা আবার সেই ফ্যাসিস্ট কাঠামো ফিরিয়ে আনবে, সেটা যদি এনসিপিও ক্ষমতায় আসে তবুও। ধন্যবাদ মনিরা শারমিন। সাকিব আনোয়ার, একদম ছোট্ট করে, আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি, শর্ট টার্ম ডিসেম্বর, একটু বেশি হলে জুন, কখন চান নির্বাচন? না, একটা জায়গায় ওই যে বললাম যে নির্বাচন আর সংস্কার মুখোমুখি কোনো বিষয় না। হ্যাঁ, আমরা কোনো একটা নির্দিষ্ট সময় নির্বাচন চাই, সেই সময়ের মধ্যে আমরা আসলে যা আমাদের প্রত্যাশা সেগুলো পূরণ না হলেও নির্বাচন চাই, এরকম কোনো বিষয় নাই। এবং মৌলিক সংস্কার বলেন আর যেটা বলেন, আপনাকে তো যেটা বলছিলাম, আপনি কোনো পক্ষের উপরে চাপা দিতে পারবেন না, আপনি এনসিপির উপর চাপা দিতে পারবেন, নাকি নাগরিকের উপর চাপা দিতে পারবেন, নাকি বিএনপির উপরে চাপা দিতে পারবেন। আপনার সবার উপর ঐক্যমতের ভিত্তিতে যে কয়টা জায়গাতে আপনি একমতে আসতে পারবেন ওইগুলো নিয়ে আপনি সংস্কার করবেন। কখন করবেন, কিভাবে করবেন, সেটা ভিন্ন আলোচনা, সে আলোচনার জন্য আমরা আবার বসতে পারি। কিন্তু অবশ্যই মনিরা শারমিন যেটা বলছিলেন একদমই একমত,
70 অনুচ্ছেদের ব্যাপারে ওনারা যেটা বলছেন আস্থা ভোট অর্থ বিল, আমরাও তাই বলছি, ইনফ্যাক্ট বিএনপি কিন্তু তাই বলছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে জামাত ইসলামী সেটা বলে নাই, কেন বলে নাই জানি না। এখন বিষয় হচ্ছে যে যদি ওই জায়গাতে না আসতে পারি, 70 অনুচ্ছেদের এই জায়গাগুলো নিয়ে মানে কিছু বেসিক জায়গা আছে যে জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে, যেগুলো আপনি ধরতে পারেন, তাহলে আলটিমেটলি ভবিষ্যতে যে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে ব্যাপারটা এটা হয়তো ঠেকানো যাবে। আর একটা বিষয় হলো একটা প্রসেস অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থাটা যদি এটার জন্য যা যা করা দরকার এটা যদি আমরা করতে পারি, তাহলে অনেক কাজ হয়ে যাবে আসলে। কারণ আপনাকে যদি 5 বছর পরে হইলেও জনগণের সামনে যাইতে হবে, জনগণ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে। 14, 18, 24-এর ঘটনা ঘটানোর সুযোগ নাই। একটা ইলেকশনটা মানে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি গ্রহণযোগ্য হয়, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে অনেক কাজ আসলে আলটিমেটলি হয়ে যায়। অনেক ধন্যবাদ সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাগরিক ঐক্য, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত দুজনের জন্য শুভকামনা রইল। দর্শক, এই ছিল আজকের দেশভাবনা। আমরা আলোচনা করছিলাম নতুন প্রজন্মের ভোটাধিকার ও রাজনীতি। নিশ্চয়ই আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের যে নতুন ভোটাররা যারা আগামীর বাংলাদেশ কোন পথে চলবে, আমরা সারা বিশ্বে কাদের সাথে ফাইট করব, আমাদের অর্থনীতি কী হবে, সমাজনীতি কী হবে, আমাদের রাজনৈতিক পরিবর্তনটা কোথায় গিয়ে ঠেকবে, এটাই নতুন ভোটাররাই তৈরি করবে আগামীর তারুণ্য। সেই শুভকামনা রেখে শেষ করছি আজকের দেশভাবনা। সবাই ভালো থাকবেন।